হাজার হাজার মিথ্যা মামলা, লোকদেরকে জেলে পুরে নির্যাতন করা, বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়েছিল, এই জাতীয় অনেকগুলো বিষয়, অনেক মানুষের মুক্তি, অনেক মামলা প্রত্যাহার, আমাদের ব্যাংকগুলো লুটপাট হয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, সেই সমস্ত জায়গায় আর্থিক শৃঙ্খলা ফেরানোর জন্য সরকারকে অনেক পদক্ষেপ নিতে হয়েছে। আপনারা জানেন যে প্রায় সকল রাজনৈতিক বন্দীরা আস্তে আস্তে মুক্তি পেয়েছেন। অনেকে যারা প্রবাসে পাড়ি দিয়েছিলেন জীবনের নিরাপত্তার কারণে তারাও দেশে ফিরে এসেছেন। বিভিন্ন জায়গায় যারা বঞ্চিত ছিলেন তাদের প্রমোশন, তাদের পুনঃস্থাপনের ব্যবস্থাগুলো হয়েছে। অর্থাৎ এটা একটা ব্যাপক কার্যক্রম, ব্যাপক একটা চ্যালেঞ্জ সরকারের কাছে ছিল, যদিও এখনো অনেক বিষয় নিয়ে এখনো অনেকের মাঝে অসন্তোষ বা ক্ষোভ আছে। আমরা আশা করব যে এটা সরকার আস্তে আস্তে সেগুলো পদক্ষেপ নেবেন। এই যে এত ব্যাপক অনিয়ম, লুটপাট, ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে আবার দাঁড়ানো, দেশের অর্থনীতিটাকে আবার সঠিক জায়গায় আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার, এই যে বিরাট একটা চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অবশ্যই সরকারকে ধন্যবাদ দিব। এবং আমাদের যে এই সরকারের প্রতি আমাদের যে সমর্থন আছে, আমরা অনেক বিষয়ে সমালোচনা করি, অনেক বিষয়ে আমরা সরকারের জবাবদিহিতা চাই, তথাপিও আমরা এই সরকারের প্রতি আমাদের যে সমর্থন আছে সেটাকে আমরা আজকে আপনাদের মাধ্যমে আবারও পুনর্ব্যক্ত করছি। এখন প্রশ্ন হলো, সরকারের কাছে এই যে যা আমরা 6 মাসে দেখলাম, আমাদের প্রত্যাশা কি এটার মধ্যে সীমাবদ্ধ? আমাদের ছাত্র জনতা এই যে এত মানুষের জীবনদান, এটাকে শুধু এই প্রমোশন বদলির জন্য? এটাকে শুধু মামলা প্রত্যাহারের জন্য? এটাকে শুধু জেল থেকে, আমরা জেলে ছিলাম, জেল থেকে মুক্তি পাওয়ার জন্য? নিশ্চয়ই আমাদের চাওয়া পাওয়া, আমাদের প্রত্যাশা শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ না। এগুলো তো একটা অন্যায়ের রিমেডি, কিন্তু আমাদের একটা প্রত্যাশা আছে, চাওয়া আছে। সেই চাওয়াটা কি? আমাদের চাওয়াটা ছিল যে শুধু ক্ষমতার ব্যক্তির পরিবর্তন হবে না, যে শেখ হাসিনার পরিবর্তে প্রফেসর ইউনূস বা খালেদা জিয়া ক্ষমতায় বসবে, এটা নিশ্চয়ই আমাদের চাওয়া ছিল না। আমাদের চাওয়া ছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী যে ব্যবস্থা, এটার আমরা বিলোপ চেয়েছি। সুতরাং এই প্রত্যাশাটা এই সরকারের উপর আছে, এবং সেই প্রত্যাশা আমাদের কি অবস্থা আছে সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের দৃষ্টিপাত করতে চাই। দেখেন, আজকে এসে আমরা দেখছি যে সংস্কার ও নির্বাচন প্রশ্নে গণ অভ্যুত্থানের আমরা যারা পক্ষশক্তি ছিলাম, আমাদের মধ্যে আমরা নানা রকমের বিভেদ এবং বিতর্ক দেখতে পাচ্ছি। আমরা কিন্তু প্রথম দিন যখন প্রফেসর ডক্টর ইউনূসের সাথে দেখা হয়েছিল, সেদিনই আমি বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা ছোট্ট টিম করে দেন, যারা সকল রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে, কথা বলবে, এবং কোন কোন বিষয়ে যদি আমাদের প্রয়োজনীয় পরামর্শ থাকে সেটা আমরা দিতে পারবো, আমাদের প্রতি যদি কোনো আপনাদের পরামর্শ থাকে, সহযোগিতার প্রয়োজন হয়, আমরা যাতে সেটা দিতে পারবো। কিন্তু সেদিন তিনি আমাদের কথা সায় দিলেও একজন উপদেষ্টার অনীহার কারণে ইনি এই ধরনের কোনো পদক্ষেপ নেন নাই। ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের যারা পক্ষশক্তি, তাদের মধ্যে নানা ধরনের বিভেদ, বিতর্ক শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কার কি অবদান ছিল, কে কখন ছিল, কে কিভাবে ভূমিকা রেখেছে, কে করে নাই, এই ধরনের নানা বিতর্ক কথা শুরু হয়েছে। একটা আন্দোলন কিন্তু খুব গুছিয়ে আগায় না, আন্দোলনের মধ্যে অনেক ধরনের কৌশল থাকে। আমার কথা হচ্ছে যে আমরা নিজ নিজ অবস্থানের সীমাবদ্ধতাগুলো, জায়গাগুলো স্বীকার করলে অসুবিধা কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা এবি পার্টি প্রথম থেকে আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু আমরা কখনো ছাত্রদের সাথে একজোট হয়ে শুরু থেকে আন্দোলনটা শুরু করি নাই। কারণ আমরা চেয়েছিলাম ছাত্ররা যাতে তাদের জায়গা থেকে আন্দোলনটা গড়ে তুলতে পারে। কারণ আপনারা দেখেছেন যে প্রথম থেকেই শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসক, প্রথম থেকে এই আন্দোলনটাকে রাজনৈতিক দলগুলোর উস্কানি আছে, বিএনপি জামাতের হাত আছে, আমরা উস্কানি দিচ্ছি, এ ধরনের একটা অভিযোগ তারা দিয়েছিল। এবং আপনি দেখবেন গ্রেফতার কিন্তু করা হয়েছে সব বিএনপি, জামাত বা আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে। ছাত্রদেরকে কিন্তু কম গ্রেফতার করা হয়েছে, এবং ছাত্রদেরকে গ্রেফতার করে কিন্তু আবার ছেড়েও দেওয়া হয়েছে। ইভেন ছাত্রদেরকে রিমান্ডে নিয়ে সেখান থেকেও তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই। কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি, জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, সকলের একটা নৈতিক আভ্যন্তরীণ সমর্থন এই আন্দোলনের প্রতি শুরু থেকে ছিল। এগুলো কেন রাজনৈতিক দলগুলো খোলামেলা বলে না এবং কেন এই জিনিসগুলোকে সামনে আনে না, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা একটা অনুচিত কাজ। সোজাসাপটা বললেই হয় যে আমরা এই কারণে এই কাজটাকে প্রথম সমর্থন করি নাই। কিন্তু দেখেন, যখন ছাত্রদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হলো, যখন তাদেরকে গ্রেফতার করা হলো, রিমান্ডে নেওয়া হলো, এবং তাদেরকে নিয়ে নানা ছল ছাত্রের আশ্রয় গ্রহণ করা হলো, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোই দাঁড়িয়ে গেছে। আপনারা তো একটা ঘটনা জানেন যে একটা ফেক আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও ছাত্রদেরকে নিয়ে ডিবি অফিস থেকে দেওয়ানো হয়েছিল, কিন্তু ততক্ষণের আন্দোলন কিন্তু ছাত্রদের হাতে আর ছিল না, এটা ছড়িয়ে পড়েছে জনমানুষের মধ্যে, এবং রাজপথে সকল রাজনৈতিক দল এখানে ভূমিকা রেখেছে। সুতরাং এখানে আমরা এই বৃহৎ একটা ব্যাপক আন্দোলন সংগ্রামে কে কখন কতটুকু ভূমিকা রেখেছি সেটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই।
কারণ মনে রাখতে হবে 5ই অগাস্টের আগে পরে, মানে অগাস্ট মাসের শেষ থেকে, বা আমরা যেটা দেখি আবু সাইদের মৃত্যুর পর থেকে, আবু সাইদের শাহাদাতের পর থেকে সবাই এক কাতারে চলে এসেছে এবং সবাই মিলে নানাভাবে ভূমিকা রেখেছিল বলেই আমরা এত বড় একটা জালেমের হাত থেকে, ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এই যে আজকে যেখানে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার কথা এত বড় একটা বিজয়ের পরে, কিন্তু আমাদের মধ্যে নানা রকমের বিভেদ তৈরি হয়েছে, আমাদের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ চলছে। আমি মনে করি এটার পেছনে অবশ্যই সরকারের একটা দায় আছে। সরকার যদি এই ব্যাপারে ভূমিকা রাখতো তাহলে এই বিভেদটা হতো না। সরকার এই দায়টা কোনোভাবেই এড়াতে পারে না। আমি এবারে আমাদের বর্তমানে যে ডেভিল হান্ট এবং কমান্ড সেন্টারের কার্যক্রম নিয়ে দুটি কথা বলি। প্রথম হচ্ছে আমাদের পক্ষ থেকে আমি বলছি যে এই ডেভিল হান্টটা, এটাকে আমি বলি ডিলেইড ডেভিল হান্ট ইনিশিয়েটিভ। এটা একটা বিলম্বিত উদ্যোগ। আমরা কিন্তু সরকারের কর্তা ব্যক্তিদেরকে প্রথম থেকে বলেছিলাম যে প্রত্যেক অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেক কেয়ারটেকার সরকার দেখবেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা সমন্বিত উদ্যোগ নেয়, কিন্তু সরকার প্রথম দিকে এই উদ্যোগটা নেয় নাই। ইভেন আমি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম যে আপনি সেনাবাহিনীর একজন সিপাহী থেকে শুরু করে পুলিশের একজন সিপাহী পর্যন্ত উনাদেরকে অ্যাড্রেস করে একটা স্পেশাল বক্তব্য দেন, বলেন যে বাংলাদেশটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আপনি প্রত্যেককে সমন্বিতভাবে একটা সহযোগিতা চান। কিন্তু আমি জানি না কি জন্য এই উদ্যোগটা উনি নেন নাই, এবং আমরা দেখেছি উনি শুধু পুলিশ এবং সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছেন। আমরা চেয়েছিলাম এরকম একটা পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে মেনটেন করার জন্য একেবারে সবাইকে একটা দেশপ্রেম, একটা দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার জন্য উনার একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। কারণ উনি একজন ভালো বক্তা, উনি একজন মানুষকে ভালো ইন্সপিরেশন দিতে পারে, সারা বিশ্বব্যাপী তার একটা সুনাম রয়েছে। তিনি যদি সবাইকে উদ্বুদ্ধ করে আজকে যে ডেভিল হান্টটা করেছেন সেটা যদি প্রথম দিকে নিতে পারতেন, তাহলে কিন্তু আজকে বাংলাদেশে অনেক দুরাচার, অনেক খুনি, অনেক ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা ধরতে পারতাম, তাদের কাছে গ্রেফতার করা যেত, এবং আজকে যে বিশৃঙ্খলা বা আজকে মাঝে মাঝে যে উত্তেজনাটা ছড়াচ্ছে এটা কিন্তু হতো। এর বাইরে আরেকটা জিনিস হতে পারতো, সেটা হচ্ছে আজকে নানা ধরনের চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ আপনারা শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি। আজকে শুনে আমি খুব ব্যথিত হয়েছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, হয়তো দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা জানতে পারছি না, যে কম্বাইন্ড ছিনতাই হচ্ছে বিভিন্ন জায়গায়, গাড়ি দাঁড় করিয়ে নৃশংসভাবে মানুষের উপরে চাপাতি দিয়ে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়া, কিন্তু কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা হচ্ছে না। এই ইভেন্টটা, এই পদক্ষেপটা যদি প্রথম থেকে নিতে পারতেন তাহলে এগুলো থেকে আমরা রক্ষা পেতাম। তো আমি তারপরে বলছি এটা একটা ডিলেই, একটা ইনিশিয়েটিভ, এটাতে খুব বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি না, বা আমরা মনে করছি না। তারপরেও কমান্ড সেন্টারের যে কন্ট্রোল নিয়েছেন সকল বাহিনীগুলোকে সাথে নিয়ে, এটাকে আমরা স্বাগত জানাই, ইতিবাচক ভাবে বলি। সকল রাজনৈতিক দলের, আমাদের সামাজিক সংস্থা, সকলের, প্রত্যেক নাগরিকের আমরা মনে করি এটাকে সহযোগিতা দেওয়া উচিত, এবং বাংলাদেশের আর্থসামাজিক আইন শৃঙ্খলাগত জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি। এবং আমি মনে করি যে জনগণ, সরকার যে একটা ক্ষমতায় আছে, সরকারের যে একটা নিয়ন্ত্রণ আছে, সরকার বললে যে একটা কথা হয়, যেমন আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনূস বলেছেন আর বিশৃঙ্খলা চাই না। কালকে আমরা দেখলাম একজন উপদেষ্টা বই মেলার ঘটনার পরে উনি বলেছেন দিস ইজ লাস্ট ওয়ার্নিং। লাস্ট ওয়ার্নিং, সরকারের আহ্বান, এই জিনিসগুলো যাতে কার্যকর হয়, মানুষ যাতে মনে করে সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার প্রধানতম শক্তি, দায় তাদের উপরে। তারা একটা কথা বলার পরে সেটা যদি না থাকে, না স্থাপিত হয়, তাহলে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। আমরা আশা করি সরকার এই ব্যাপারে শক্ত একটা নিয়ন্ত্রণ স্থাপন করবে, এবং সেটা অবশ্যই মানবিক এবং মানবাধিকারের ভিত্তিতে সেটা হতে হবে। আমরা যে জিনিসটা দেখছি, একটা বিষয় আপনাদেরকে সামনে রেখে আজকে বলছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে উপর্যুপরি হুমকি ধামকি, তারপরে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, এর প্রেক্ষিতে আমরা কিছু রাজনৈতিক নেতাদেরকে দেখেছি বা রাজনৈতিক দলকে দেখেছি, তারা এক ধরনের দায়সারা গোছের ভূমিকা রেখেছেন, এক ধরনের সুশীল বক্তব্য তারা দিচ্ছেন। দেখবেন শেখ হাসিনার সেই দিনের সেই উস্কানিমূলক ভাষণের প্রতিবাদে ছাত্র জনতা বিক্ষোভ করেছে, রাজনৈতিক দলগুলো এখানে দায়সারা গোছের ভূমিকা নিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন ওই সমস্ত বিক্ষোভে বা যেই অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বেশি অংশগ্রহণ করেছে। এই জায়গাগুলোতে আমরা মনে করি এখন কারো দায়সারা গোছের ভূমিকা রাখার সুযোগ নাই। এবি পার্টি এ ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট অবস্থান আজকে আপনাদের মাধ্যমে আমরা বলছি যে শেখ হাসিনা, খুনি, গুমকারী, লুটপাটকারীদের ব্যাপারে আমরা মনে করি তাদের বিচার হওয়া এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের বক্তব্য, তাদের কোনো ধরনের তৎপরতাকে আমরা গ্রহণ করব না। আমরা তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখানোটাকে আমরা রক্তের সাথে, আমাদের এত দিনের দীর্ঘ 15-16 বছরের
যে অন্যায় অত্যাচারের প্রতি এটা একটা অবিচার হবে মনে করি। তাহলে আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই ধরনের উস্কানিমূলক হুমকি ধমকির ব্যাপারে আমাদেরকে একটা স্ট্রং পজিশন নিতে হবে। তবে সেই পজিশনটা কি ধ্বংসাত্মক হবে নাকি সেটা বুদ্ধিদীপ্ত রাজনৈতিক হবে সেটা আমরা নির্ধারণ করবো। সেটা ন্যায়সঙ্গত হতে হবে। সেটাকে আমরা ন্যায়সঙ্গতভাবে সবাই মিলে করব, এই স্ট্রং পজিশনে থাকতে হবে। সেজন্য আমি স্পষ্ট করে বলছি যে ফ্যাসিবাদের ব্যাপারে কোনো ধরনের নমনীয়তা দেখানোর সময় আসে নাই। বিচার এবং ক্ষমা চাওয়ার পরেই একটা সবাই মিলে আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেসে আমরা যেতে চাই এবং এটা যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব সেটা আমাদের দেশ এবং জাতির জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর। আমরা দেখেছি যে সরকার বলছে যে 5 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, মানে 6 মাসে, গত 6 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, অর্থনীতির প্রায় 10% উন্নতি হয়েছে এবং তারা বলছেন যে আগামী জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। আমরা আরো শুনেছি বা আমরা সরকারের হ্যান্ডআউট থেকে জানতে পেরেছি যে মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে প্রায় 9 লাখ টন খাদ্যশস্য আমদানি করার একটা পদক্ষেপ ওনারা নিয়েছেন। বিষয়গুলো খুব ইতিবাচক, ভালো। কিন্তু আমাদের কথা হচ্ছে এর প্রতিফলন আমরা বাজারে দেখতে চাই। এর প্রতিফলন আমার ঘরে, আমার কৃষকের ঘরে, আমার মেহনতি জনতার ঘরে এর প্রতিফলন আমরা পেতে চাই। অতীতেও এই ধরনের কথা আমরা শুনেছি যে আমাদের বাজার ঠিক আছে, আমাদের স্টক ঠিক আছে, কিন্তু বারবার দ্রব্যমূল্য বাড়ে। আমরা আজকে 3টি বিষয়ে স্পষ্ট করে সতর্ক করছি। সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ে যাতে মানুষের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ না আসে, লোডশেডিং এবং গ্যাসের বিষয়ে আমাদের জনমনে যাতে কোনো ধরনের কষ্ট না হয়। আর যে জিনিসটা নিয়ে আমরা উদ্বিগ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার কেউ নাই, পুলিশ এখনো কার্যকর হয় নাই, এই বিষয়ে আমরা বলবো যে জনগণ কিন্তু যাতে বিরক্ত না হয়। জনগণ যদি চূড়ান্তভাবে বিরক্ত হয় তাহলে আপনাদের এই যা কিছু আমরা আপনাদের প্রশংসা করলাম, আপনাদের ভালো কিছু বললাম, এগুলো কোনোটাই কিন্তু কাজে আসবে না। কারণ যেই লোকটা তার নাওয়া খাওয়া, তার জীবন যুদ্ধ নিয়ে সংগ্রাম করছে, তার কাছে সংস্কার বা নির্বাচন প্রায়োরিটি না। অবশ্যই প্রয়োজনীয় এটা, তার প্রায়োরিটি হচ্ছে সে বেঁচে থাকতে পারবে কিনা, তার স্কুলের বেতন, সন্তানের লেখাপড়ার খরচ, তার ঘর ভাড়া, তার গ্যাস বিদ্যুতের বিল সে দিতে পারবে কিনা টাইমলি, এটাই হচ্ছে তার জন্য বড় চ্যালেঞ্জ। রাস্তায় সে নিরাপদে চলাচল করতে পারবে কিনা, এটা তার কাছে বড় প্রায়োরিটি। সুতরাং আমরা বলবো যে আপনারা অনেক বড় বড় অর্থনীতিবিদ, আপনারা অনেক বড় বড় শিক্ষাবিদ, অনেক ভালো ভালো এনজিও আপনারা চালিয়েছেন, আপনাদের অনেক দক্ষতার কথা আমরা শুনি, আপনাদের অনেক সুনামের কথা শুনি, কিন্তু এই জায়গায় আপনাদের দক্ষতা, আপনাদের দায়িত্বশীলতার প্রমাণ দেন। জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ার আগেই আপনাদের দক্ষতা এবং দায়িত্বশীলতার প্রমাণ আপনারা রাখেন। মনে রাখবেন, আমি সবসময় বলছি যে বিপ্লবের অনেকগুলো স্তর থাকে, তরঙ্গ থাকে। আমরা যেটা করেছি এটা একটা গণ অভ্যুত্থান। যদি এই গণ অভ্যুত্থানের স্বপ্ন ফিকে হয়ে যায় বা গণ অভ্যুত্থানের প্রাপ্তি যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই তরঙ্গ কিন্তু আমাদেরকে একটা বিপ্লবের দিকে নিয়ে যাবে এবং বিপ্লব একটা ব্যাপক ধ্বংসের মধ্য দিয়ে দাঁড়ায়। যেই তরুণ প্রজন্ম বলেছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, আজকে কারো কারো কথায়, কারো কারো আচরণে যদি এরকম মনে হয় যে দেশটা কারো ব্যক্তিগত তালুকের ব্যাপার, এই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন, তাহলে ওই তরুণ প্রজন্ম যারা রাজপথে ছিল, গ্রাফিতি এঁকেছে, সংগ্রাম করেছে, যারা পুলিশের ওয়েবসাইট, ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করেছে, যারা প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, মনে রাখবেন তারা কিন্তু আবার রাস্তায় আসবে। তারা কিন্তু এখন রাস্তায় নাই এবং তারা যখন রাস্তায় আসবে তখন আমাদেরকেই তারা প্রথম ধরবে যে তোমরা কেন এই গণ অভ্যুত্থানের প্রাপ্তিটা নিশ্চিত করতে পারো নাই। অতএব আমরা সবাইকে সতর্ক করছি, সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা এই ব্যাপারে সচেতন হন। 6 মাস গিয়েছে, সামনের 6 মাসে যে সমস্ত ব্যর্থতা আছে, যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে, এগুলো সংশোধন করেন, পরিকল্পনা নেন এবং ইনশাআল্লাহ আপনাদের হাতে সামনে যে সময় আছে, আপনারা যদি আন্তরিক হন, দায়িত্বশীলতার পরিচয় দেন, তাহলে অবশ্যই আমাদের স্বপ্নটা সফলতার দিকে যাবে। এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষের এই রক্তদান যাতে বৃথা না যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।